আমি একটু শাব্দিক অর্থ এটার বলবো এবং একটু বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি বোঝা না যায় একটু মুখস্থ করতে হবে ব্যাপারটা, একটু ল্যাঙ্গুয়েজটা জটিল। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের ডিসি পাওয়ার সোর্সের কথা হয়তো বা মনে আছে। সেখানে দুটো অপশন আছে, একটা জায়গায় লেখা আছে সিসি, আর একটা জায়গায় লেখা আছে সিভি। সিসি হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট, আর সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ। হ্যাঁ, একটা জায়গায় লেখা আছে সিসি কনস্ট্যান্ট কারেন্ট, আর একটা জায়গায় লেখা আছে সিভি কনস্ট্যান্ট ভোল্টেজ। এবং এই জায়গায় একটা লাইট আছে, লাইট এল, এখানেও একটা লাইট আছে এল। তাই দুটো মোডের যে কোনো একটা মোডে আমরা কাজ করি, আদার কনস্ট্যান্ট কারেন্টে কাজ করি। ফর এক্সাম্পল আমরা বলে দিলাম 20 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার, তখন এই লাইটটা জ্বলে উঠবে আমি যদি ওইটাকে ফিক্স করে দেই। হ্যাঁ, মেশিন সবসময় 20 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার এই কারেন্টটাকে মেনটেন করবে। সিভি না, তখন কনস্ট্যান্ট ভোল্টেজ না, ভোল্টেজ সে অটোমেটিক্যালি নিজের মতো নিজে সেট করে নেবে। আবার আমি যদি বলি না 20 ভোল্টে কাজ করব, ওইটা ফিক্স থাকবে, কারেন্ট চেঞ্জ হয় হোক, তখন এই লাইটটা জ্বলে উঠবে। আমি এই অপশানে যখন যাব তখন এই লাইটটা জ্বলবে না, কারেন্ট সে নিজের মতো নিজে চেঞ্জ করে নেবে, কনস্ট্যান্ট ভোল্টেজে কাজ করবে, অলওয়েজ 20 ভোল্ট থাকবে। আমি যত মিনিট ধরে কাজ করব তত মিনিট। তা কোনো কোনো সময় আমাকে এই অপশানে যেতে হয় কনস্ট্যান্ট কারেন্ট, আর কোনো কোনো সময় আমাকে কনস্ট্যান্ট ভোল্টেজে যেতে হয়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে আমি আমি যখন একটা ডিপোজিশন করব, কোটিং ফেলবো, আমি চাই তার কম্পোজিশনটা অলওয়েজ সেম হোক। ফর এক্সাম্পল, আমি একটা স্যাম্পলের উপরে ব্রাশের ডিপোজিশন ফেলতে চাই 70-30 ব্রাশ, আমি 40 মাইক্রন 40 মাইক্রোমিটারের একটা ডিপোজিশন ফেলতে চাই। তা আমি পুরো যে 40 মাইক্রোমিটার যে থিকনেসটা হবে পুরোটাই যেন 70-30 হয়, মানে 70 কপার আর 30 জিঙ্ক। এরকম চায় না যে তার 40 মাইক্রোমিটারের 20 মাইক্রোমিটার 70-30 হলো, আর আউটসাইড 20 মাইক্রোমিটার 60-40 হলো, এরকম যেন না হয়। যদিও এরকম হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আমরা জানি মোর নোবেল মেটাল ডিপোজিটস প্রিফারেন্সিয়ালি। তো এখন আমি হোমোজিনিয়াস কম্পোজিশনের ডিপোজিশন পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার এখানে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনে, বাট পসিবল। তো আমি যদি পেতে চাই, পেতে গেলে আমি কি করব? ইন ডিপোজিটিং অ্যালয়স ইন হুইচ কন্টেন্ট অফ লেস নোবেল মেটাল ইনক্রিজেস উইথ কারেন্ট ডেন্সিটি, অপারেটিং কন্ডিশন ফর অবটেইনিং মোর কনস্ট্যান্ট কম্পোজিশন অফ ডিপোজিট। দেখো কি উদ্দেশ্যটা কি, ফর অবটেইনিং মোর কনস্ট্যান্ট কম্পোজিশন অফ ডিপোজিট, মানে আমি পুরো 40 মাইক্রোমিটার পেতে চাচ্ছি 70-30। এইটা পাওয়ার জন্য আমার কি কন্ডিশন, অপারেটিং কন্ডিশনটা কি হতে হবে? কখন? কখন? যখন যে কারেন্ট ডেন্সিটি বৃদ্ধির সাথে সাথে লেস নোবেল মেটালটা কোটিং এর ভিতরে বেড়ে যায়, তখন। মানে এখানে একটা কন্ডিশন বলে দেওয়া হচ্ছে যে কারেন্ট ডেন্সিটি বাড়ার সাথে সাথে লেস নোবেল মেটালের কম্পোজিশন যদি বেড়ে যায়, তখন হোমোজিনিয়াস কম্পোজিশন পাওয়ার জন্য শর্ত আমার কি হবে? কোন মোডে যাব? আমি এই মোডে যাব না এই মোডে যাব? তা বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনস্ট্যান্ট, আমি মোডে যাব কনস্ট্যান্ট পটেনশিয়াল, দ্যাট ইজ এই মোডে যাব। এখানে আবার একটা টিপ আছে, যদি ইফ আনকন্ট্রোলেবল ভেরিয়েবলস অ্যাফেক্ট ই অফ মোর নোবেল মেটাল, মানে কিছু আনকন্ট্রোলেবল ভেরিয়েবল থাকে যেগুলো আমি কন্ট্রোল করতে পারছি না, সেইগুলো মোর নোবেল মেটালকে অ্যাফেক্ট করে, তাহলে কনস্ট্যান্ট কম্পোজিশন পাওয়ার জন্য আমি আমি কনস্ট্যান্ট পটেনশিয়ালে যাব, এই মোডে যাব। আর অন্যটা যদি হয়, যদি আনকন্ট্রোলেবল ভেরিয়েবল অ্যাফেক্ট ই অফ লেস নোবেল মেটাল, ওইটা ছিল আনকন্ট্রোলেবল ভেরিয়েবল অ্যাফেক্ট ই অফ মোর নোবেল মেটাল, তখন কনস্ট্যান্ট পটেনশিয়াল। আনকন্ট্রোলেবল ভেরিয়েবলস অ্যাফেক্ট ই অফ লেস নোবেল মেটাল, তখন কনস্ট্যান্ট কারেন্ট ডেন্সিটি। তাহলে এই মোডে যাব। কতগুলো ইফ আসলো, যে এই কন্ডিশনে, এটাও একটা ইফের মতো, যদি এই কন্ডিশন হয় তখন মোর ইউনিফর্ম ডিপোজিশন পাওয়ার জন্য আমার কোন অপশনে যেতে হবে? কনস্ট্যান্ট ইতে যেতে হবে, দ্যাট ইজ এইটাতে। যদি আবার সেটা এটা হয় যে আনকন্ট্রোলেবল ভেরিয়েবল এফেক্ট টি অফ মোর নোবেল মেটাল, আর আমি
হোমোজিনিয়াস কম্পোজিশন পাওয়ার জন্য এই অপশনে যাব, কনস্ট্যান্ট কারেন্ট ডেন্সিটি অপশনে যাব যদি আনকন্ট্রোলেবল ভেরিয়েবল এফেক্ট ই অফ লেস নোবেল মেটাল। এই হচ্ছে, এখানে অনেকগুলো ইফ দিয়ে বলা আছে। এখন এটা একটু জটিল, একটু যদি বুঝতে কেউ না পারো একটু মুখস্থ করে ফেলো। মুখস্থ করাটা এত বেশি কঠিন বলে আমি মনে করি না, কারণ এখানে বলা আছে দেখো কনস্ট্যান্ট ই যদি এটা ই কে এফেক্ট করে অফ মোর নোবেল মেটাল, আর কনস্ট্যান্ট কারেন্ট ডেন্সিটি যদি এটা ই কে এফেক্ট করে অফ লেস নোবেল মেটাল। এইটি হলো 6টা আমার অ্যালয় ডিপোজিশনের প্রিন্সিপাল। স্যার এই প্রিন্সিপালটার পেছনে কোনো ব্যাখ্যা নেই সহজ সরল? কথা কেটে গেছে, আবার বলো। এই এই যে কনসেপ্টটা দিলেন, এই কনসেপ্টটাকে কোনো সিম্পল এক্সপ্লেনেশন হতে পারে না? হ্যাঁ, কি কোনটা আবার বল, আমি বুঝিনি। আপনি যে 6 নাম্বার যে ক্রাইটেরিয়াটা দিলেন, আপনি হ্যাঁ আপনি তো কেমন বলে যে কোন ক্ষেত্রে কি করতে হবে, কিন্তু স্যার হ্যাঁ, কেন করতে হবে এটা কি স্যার সিম্পলি ব্যাখ্যা করা যায় না? এটা এক্সাম্পলে যেতে হবে। হ্যাঁ, সে এক্সাম্পলে যেতে গেলে অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, এখানে পড়ে থাকলে চলবে না। আমার আনকন্ট্রোলেবল ভেরিয়েবল গুলো কি কি সেগুলোও জানতে হবে। হ্যাঁ, অত ভিতরে আমি যেতে চাচ্ছি না। হ্যাঁ, অত ভিতরে যেতে গেলে আমাকে আবার পড়ে দেখতে হবে, সেটা আমার জানাও নেই। এটা স্যার মানে কোর্সের সামনে কোথাও কি এটা ব্যাখ্যা করা হবে? না, আর নেই এটা। শুধু বলা হচ্ছে যে আমরা এইটা চাই, টার্গেট আমার এইটা সবসময়, এবং এটা খুব ডিফিকাল্ট। ইউনিফর্ম কম্পোজিশন কেন ডিফিকাল্ট সেটা বোধহয় তুমি বুঝতে পেরেছো, যে প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হয় সবসময়, কপার আর জিঙ্ক থাকলে কপারটা ডিপোজিট হবে। তাহলে আমি কি করব ইউনিফর্ম পাওয়ার জন্য? ইউনিফর্ম পাওয়ার জন্য আমাকে কনস্ট্যান্ট তে যেতে হবে। এই দুটো মোড দেওয়া আছে, সেই জন্য এই দুটো মোড দেওয়া আছে। কোন সময় কোন মোডে যাব সেটা আমাকে, এটা কন্ট্রোলিং ফ্যাক্টর, যে এই সময় আমি এই মোডে যাব, তাহলে আমি কম্পোজিশনটা ইউনিফর্ম পাবো। এটাই, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস নিয়ে আমি রিসার্চ করতে পারবো না, তাহলে আমার কোর্স কমপ্লিট হবে না, ওটা আমার একটা প্রাইম টার্গেট। নেক্সট, অ্যাডভান্টেজ অফ অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন। অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের অনেক ডিফিকাল্টি একদম শুরুতেই বলা হয়েছে। একটু পরে ডিসঅ্যাডভান্টেজও আরো বলা হবে, কি কি ডিসঅ্যাডভান্টেজ। কেন আমরা তারপরেও করব? কারণ করেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করা যায়। ইন্ডিভিজুয়াল মেটাল থেকে আমরা যে করেশন রেজিস্ট্যান্স পাই, তার থেকে অনেক অ্যামাজিং ইমপ্রুভমেন্ট অফ করেশন রেজিস্ট্যান্স পাওয়া যায়, সেজন্য করা হয়। যে 2 বা ততোধিক মেটালের অ্যালয় নিয়ে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন করা হচ্ছে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টের কম্বিনেশন প্রপার্টি পাওয়া যায়। তাহলে সেটা আমাদের জন্য একটা লাভজনক। প্রত্যেকটার আলাদা আলাদা প্রপার্টি আছে, সবগুলো আমি একসঙ্গে পাওয়ার জন্য আমাকে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন যেতে হবে। আর আর একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি, যে কোনোটার ভিতরে নাই এরকম কোনো নিউ প্রপার্টি আবার পাওয়া যায়। নিউ প্রপার্টিস আনলাইক দ্য কনস্টিটিউয়েন্টস। এটা আবার কিভাবে পাওয়া যায়, শুধু এটা নিয়ে একটা রিসার্চ হয়ে যেতে পারে। এখানে যদি বলা হয়, কোশ্চেন আসতে পারে যে যে প্রপার্টি কোনোটার ভিতরে নাই, ওই দুইটা দিলাম, তাহলে আমি সেই প্রপার্টি পাবো কি করে? এটা আমাকে এখানে এক্সপ্লেইন করতে গেলে হবে না, পাওয়া যায়। নিউ প্রপার্টিস আনলাইক দ্য কনস্টিটিউয়েন্টস, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টের ভিতরে কোনোটারই প্রপার্টি নাই, ওই প্রপার্টি নাই যে প্রপার্টিটা আমরা অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের মাধ্যমে পেতে পারি। tailor-made properties of proper selection of constituents. টেইলর মানে দর্জি, যেটাকে আমরা বলি। দর্জি কি করে? দর্জি তার কাপড়ের বিভিন্ন কাটছাট করে বিভিন্ন ডিজাইনের অনেক কিছু তৈরি করে। আমি একটা শার্ট বানাতে যাব, কত ডিজাইনের, যুগের সাথে সাথে তার ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো টেইলর তার কারুকাজ চেঞ্জ করে, তার কনসেপ্ট চেঞ্জ করে এক এক সময় এক এক ফ্যাশন নিয়ে আসছে। ঠিক তেমনি এখানে আমার অ্যালয় ইলেকট্রিক ফ্যাশন বলতে কি, আমি নতুন নতুন প্রপার্টি আনবো। যেমন এখন ন্যানো টেকনোলজির যুগ, কত ছোট একটা জিনিসের ভিতরে কত ভালো ভালো প্রপার্টি আমরা নিয়ে আসছি। যে ওই যে গ্রাফিন বলা হয়েছে, ওয়ান ওয়ান লেয়ার, একটা মনো লেয়ার, তার ভিতরে কি পরিমাণে স্ট্রেন থাকতে পারে, এগুলো আগে জানা ছিল না, এখন জানা যাচ্ছে। তাই মানে এই যে ডিজাইন টেইলর মেড, মানে সায়েন্টিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে করে এইসব নতুন নতুন প্রপার্টি আবিষ্কার করছে, এবং ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন প্রপার্টি আবিষ্কার করবে। এমন হতে পারে অনেক এস্টাবলিশ প্রপার্টি, এস্টাবলিশ অনেক কিছু তখন ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। সো আমরা অ্যালয় এর কি করতে পারি, সিলেকশন অফ কনস্টিটিউয়েন্টস,
মানে বিভিন্ন এলিমেন্ট দিয়ে অথবা একই এলিমেন্টের কম্পোজিশন বিভিন্ন দিয়ে আমরা প্রপার্টিকে টেইলর করতে পারি, আমাদের ডিজাইন মতো নিয়ে আসতে পারি। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? গ্রেটার কন্ট্রোল রিকোয়ার্ড, কন্ট্রোলটা খুবই ডিফিকাল্ট। ওই যে একটু আগে যেটা বলছিলাম, একসময় কনস্ট্যান্ট কারেন্টে যেতে হবে, একসময় কনস্ট্যান্ট ভোল্টেজ যেতে হবে, তারপরে খুবই ডিফিকাল্ট। আরো দেখি, ডিফিকাল্টি অফ রিপ্রোডিউসিং অ্যালয় কম্পোজিশন, এটাও আবার কোশ্চেনেবল। কেন রিপ্রোডিউসেবল হবে না কেন? আমি আমি এক্ষুনি যদি একটা কম্পোজিশন ঠিক করি, বা কম্পোজিশন কপার আর জিঙ্কের, এবং তার কারেন্ট ঠিক করলাম, তার কারেন্ট ডেন্সিটি ঠিক করলাম, ভোল্টেজ ঠিক করলাম, টেম্পারেচার ঠিক করলাম, এভরিথিং ঠিক করলাম, ঠিক করে আমি দেখলাম একটা অ্যালয় ইলেকট্রোড ডিপোজিশন দেখলাম, এক্সপেরিমেন্টালি প্রুভ করলাম, আমি একটা 20 মাইক্রোমিটারের থিকনেস পেলাম 70-30, এক্সপেরিমেন্টালি প্রুফ হয়ে গেল। ঠিক একই জিনিসের ভিতরে এর পরের সেকেন্ড আমি আবার একটা অ্যালয় ইলেকট্রোডিভিশন করতে যাচ্ছি, সেম আইডেন্টিক্যাল সব কন্ডিশন দিয়ে, দেখা যাবে যে আমি 70-30 পাচ্ছি না। সো ডিফিকাল্টি অফ রিপ্রোডিউসিং অ্যালয় কম্পোজিশন, অ্যালয় কম্পোজিশন রিপ্রোডিউসিবল হয় না। এগুলো কখন হয়? যখন প্যারামিটার খুব সেন্সিটিভ হয়, অর্থাৎ প্যারামিটারের সামান্য একটু চেঞ্জের কারণে আউটপুটটা চেঞ্জ হয়ে যায়, তখন এরকম হয়। মানে আমি আমি বলছি আমি কোনো কিছু চেঞ্জ করিনি, কিন্তু আমার অজান্তে খুব মাইনর কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং এই মাইনর চেঞ্জের ইনপুট মাইনর চেঞ্জের কারণে আউটপুটে যে অনেক বেশি এফেক্ট করছে, যে কারণে রিপ্রোডিউসিবল হয় না জিনিসগুলো। অ্যালয় ইলেকট্রোড ডিপোজিশনের রিপ্রোডিউসিবিলিটি কম, difficult. Greater attention to anode system used and their effects on the solution constituents and complexes. আমরা দুই ধরনের অ্যানোড ইউজ করি, একটা হচ্ছে কনজিউমেবল অ্যানোড আর একটা হচ্ছে নন কনজিউমেবল অ্যানোড বলা হয়েছে। দুইটারই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এখন আমি শুধু এখানে একটা কনজিউমেবল অ্যানোডকে উদাহরণ দিয়ে বোঝাই। কনজিউমেবল অ্যানোড আমরা কি জন্য ইউজ করি? যে মেটালের জন্য আমরা কি করি, যে সে আমরা কপারের ডিপোজিশন করছি, তো বাতের ভিতরে কপারের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি কনজিউমেবল কপার অ্যানোড দিয়ে থাকি, যাতে করে ওই অ্যানোড থেকে আবার কপার ডিপোজিট, কপার সলিউশনে চলে যেয়ে ওই যেটুকু ডিফিসিয়েন্সি হলো সেটুকুকে রিকভার করে। এখন আমি করছি কি, আমি ব্রাশ অ্যালয় ডিপোজিশন করছি, সো কপার আর জিঙ্ক বাতের ভিতরে আছে, সো আমার কনজিউমেবল অ্যানোড নিতে হবে, সেটাও ব্রাশের। তাহলে ব্রাশের ভিতর থেকে কপার চলে আসবে, আবার জিঙ্কও চলে আসবে। নিজেই বুঝতে পারো যেটা কতটা ডিফিকাল্ট। যে ঠিক আমি থিওরিটিক্যাল আমরা কি চাই? আমরা চাই যে পরিমাণ বাদ থেকে কপার চলে যাচ্ছে ঠিক ওই পরিমাণ কপার অ্যানোড থেকে আসবে, আবার যে পরিমাণ জিঙ্ক বাদ থেকে চলে যাচ্ছে ঠিক ওই পরিমাণ জিঙ্ক অ্যানোড থেকে আসবে। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট সেম রেশিও মেনটেন করা, খুবই ডিফিকাল্ট ব্যাপার। গ্রেটার অ্যাটেনশন, ফলে আমাকে যাতে ওইরকম আসে সেই জন্য যা যা করা দরকার, আমাকে গ্রেটার অ্যাটেনশন, আমাকে সেই দিকে অ্যাটেনশন দিতে হবে। ডিসঅ্যাডভান্টেজ চলে গেল, এবারে প্লেটিং ভ্যারিয়েবলস। এই আমি যে প্রপার্টির কথা বলছিলাম, এক নম্বরে বলছিলাম যে কম্পোজিশনটা হোমোজিনিয়াস পাওয়ার জন্য আমার কি কি করতে হয়, অনেক ডিফিকাল্ট সেটা। তা ভেরিয়েবলগুলোকে আমাকে ঠিক রাখতে হয়, কারণ ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেলে আউটপুট চেঞ্জ হয়ে যাবে। ভেরিয়েবল কি কি হতে পারে? এখানে এতে বলা আছে বাথ কম্পোজিশনের ভেরিয়েবল। বাথ কম্পোজিশনের ভেরিয়েবলের ভিতরে আবার অনেকগুলো আছে, 1, 2, 3 আছে। একে কি বলা হচ্ছে? কনসেন্ট্রেশন অফ ডিপোজিটেবল মেটালস। আমি বারবারই সেই ব্রাসের কথায় আসব। তাহলে কপার আর জিঙ্ক, তা আমার বাথের ভিতরে কপার আর জিঙ্কের রেশিওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাকে রেশিও ঠিক থাকলে, ঠিক না রাখতে পারলে আমি ডিপোজিটের ভিতরে কপার আর জিঙ্কের রেশিও আমি ঠিক পাবো না, দ্যাট ইজ 70-30 পাবো না, যদি আমি বাথের ভিতরে রেশিও ঠিক না রাখতে পারি। আরেকটা কি? হ্যাঁ, রেশিও। ফর এক্সাম্পল রেশিও আমি 2:1 দিলাম। 2:1 মানে কত হবে? 66:33, এইটা এরকম। তো 66 গ্রাম পার লিটার আর 33 গ্রাম পার লিটার, এরকম। টোটাল কনসেন্ট্রেশন অফ ডিপোজিটেবল মেটালস। আর টোটাল কনসেন্ট্রেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি 66 আর 33 দিয়ে 2:1 করলাম, আবার তার অর্ধেক, 66 এর অর্ধেক হচ্ছে 33, আর 33 অর্ধেক হচ্ছে 16.5। তাহলে আমি টোটাল কনসেন্ট্রেশন যদি আমি দেই
একটা বাথের ভিতরে দিলাম 33 কপার আর 16.5 দিলাম জিঙ্ক, সেখানে রেশিও হচ্ছে 2:1। আর একটা বাতি দিলাম 66 কপার আর 33 জিঙ্ক, সেখানেও রেশিও 2:1। তাহলে উপরেরটা দুই ক্ষেত্রেই এক, কিন্তু নিচের ক্ষেত্রে দুটো জিনিস আলাদা, টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো শুধু রেশিও মেনটেন করলে হবে না, টোটাল কনসেন্ট্রেশনও আমাকে মেনটেন করতে হবে। এই যে উদাহরণটা দিলাম যে দুটোর রেশিও এক কিন্তু টোটাল কনসেন্ট্রেশন ভিন্ন ভিন্ন, এই ক্ষেত্রে আমার আউটপুটও ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তো আমাকে দুটোর কথাই ঠিক রাখতে হবে, দুটো কন্ডিশনই আমাকে মেনটেন করতে হবে, রেশিও যেমন মেনটেন করতে হবে, টোটাল কনসেন্ট্রেশনও মেনটেন করতে হবে। বাদ ডিপোজিট, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডিপোজিটেবল মেটাল, যেটাকে ডিপোজিট করছি সেই মেটালের কনসেন্ট্রেশনটার কথা বলা আছে। আট ধরনের আট ধরনের এজেন্ট আছে ওর ভিতরে, আমরা আগে পড়েছিলাম। বাকিগুলোর কথা এখনো বলা হয়নি, দেখি বাকিগুলোর কথা কি বলছে। হ্যাঁ, 2 নম্বরে বাকিগুলোর কথা আসছে, কনসেন্ট্রেশন অফ কমপ্লেক্সিং এজেন্ট। কমপ্লেক্সিং এজেন্ট কি পরিমাণে দিচ্ছি সেটা কনসেন্ট্রেশনের উপরেও আমার ডিপোজিটের প্রপার্টি কোয়ালিটি চেঞ্জ হবে। 3 নম্বর, পিএইচ অফ প্লেটিং বাথ। পিএইচ বা বাফার আমরা ইউজ করি, তার জন্য আমাকে কিছু কম্পোজিশন চেঞ্জ করতে হয়। যেমন আমি যদি পিএইচ বাড়াতে চাই, তখন আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইগুলো দিতে হবে। যদি কমাতে চাই তখন কিছু অ্যাসিড দিতে হবে। সো বাতের ভিতরে ওই ওই এজেন্টগুলোর কম্পোজিশন কত, সেটাও কোয়ালিটি প্রপার্টি নির্ধারণ করবে। প্রেজেন্স অফ অ্যাডিশন এজেন্টস, এছাড়া আর যা যা থাকতে পারে সবগুলো এখানে বলা হয়নি, 8 ধরনের বলা হয়নি, অন্যগুলোকে কিছু গ্রুপে ফেলা হয়েছে। অন্যান্য অ্যাডিশন এজেন্ট যেগুলো দেওয়া হচ্ছে, আর হচ্ছে কন্ডাক্টিং সোর্স যেটা দেই সেটার প্রেজেন্স। এই 5 ধরনের কথা বলা হয়েছে, আর বাকিগুলো এর ভিতরেই কোনোটার ভিতরে পড়ে যাবে, অ্যাডিশন এজেন্টস এর ভিতরে বাকিগুলো পড়ে যাবে। তো এইগুলো হচ্ছে মেইন আমার, যে আমার যা এর কম্পোজিশন, এই কনসেন্ট্রেশন গুলো আমার ডিপোজিট বা কোটিং এর কোয়ালিটি বা প্রপার্টিকে এফেক্ট করবে। এটা হচ্ছে এতে ভেরিয়েশন অফ বাথ কম্পোজিশন। বিতে আবার অন্য জিনিস বলা হচ্ছে, বাথ অপারেশন বলা হচ্ছে। হ্যাঁ, এতে আমরা কয়টা বলেছি? 5টা বলেছি মেইনলি, যার 1 নম্বরে আবার দুইটা আছে। সো রাফলি ধরে নিলাম 5টা। বিতে বলা হচ্ছে বাথ অপারেশন। বাথ অপারেশন আমার কারেন্ট ডেন্সিটি কত নিব, আমি অ্যালয় ব্রাশ অ্যালয় ডিপোজিশন করার জন্য 20 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার নেব না 30 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার নেব, সেটাও এফেক্ট করবে আমার বাথ কম্পোজিশনকে এবং কম্পোজিশনকে, কোয়ালিটিকে, প্রপার্টিকে। টেম্পারেচার কত হবে বাথের সেটা, এগুলো হচ্ছে বাথ অপারেশনের প্যারামিটার। বাথ অ্যাজাইটেশন, আমি কি অ্যাজাইটেশন করছি মানে বাথেরটাকে নাড়া দিচ্ছি কিনা। নাড়া দিলে হবে কি, নাড়া দিলে যেটা হয় তোমার ক্যাথোড ক্যাথোডের গায়ে যখন ডিপোজিটেবল মেটালের কনসেন্ট্রেশন কি হয়ে যায় আস্তে আস্তে, কেউ অ্যান্সার? কমতে থাকে ডিপোজিটেবল মেটাল। কমতে কমতে থাকে। আর অ্যাজাইটেশন দিলে আমি যদি ওইটাকে সামহাও ওইটাকে নাড়াই, তাহলে কি হবে, ম্যানুয়ালি হতে পারে, অটোমেটিক্যালি হতে পারে। তোমরা যখন ল্যাবে ঢুকবা তখন দেখবা আমাদের হট প্লেট উইথ ম্যাগনেটিক স্টারার আছে। বাথের ভিতরে একটা ম্যাগনেটিক স্টারার দিয়ে দেওয়া হয়, আর নিচে একটা চাকতি ঘুরতে থাকে। ওই চাকতি ঘোরার সাথে তো ম্যাগনেটিক স্টারারটাও ঘুরতে থাকে, ফলে বাথের ভিতরে অ্যাজাইটেশন হয়। এই অ্যাজাইটেশনটা দিলে কি হয়, যে সারফেসে, ইন্টার লেয়ারে, ক্যাথোডের সারফেসে যে ঘাটতিটা হয়ে যায়, সেই ঘাটতিটা দ্রুত রিকভার করে, কারণ অ্যাজিটেশনের মাধ্যমে দূর থেকে ওই যেটা ডেফিসিয়েন্সি হয়েছে সেই আয়নটা চলে আসে কাছাকাছি। সো বাথ অ্যাজিটেশনটাও একটা প্যারামিটার, আমি অ্যাজিটেশন করছি না করছি না, করলে আবার কত দ্রুত করছি, আরপিএম কত, ইত্যাদি ইত্যাদি। এই তো এখানে ভেরিয়েবল গেল 3টা ভেরিয়েবল, আগেরটাতে এতে দেখেছি 5টা, এখানে 3টা, 8টা। আরো কিছু ভেরিয়েবল আছে, সেগুলো হচ্ছে এই ক্যাথোড কারেন্ট এফিসিয়েন্সি কেমন, শেপ অফ দ্য ক্যাথোড কেমন। ইউজুয়ালি শেপ অফ দ্য ক্যাথোড অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল হওয়া ভালো টু অবটেইন কোয়ালিটি ডিপোজিশন। যত কমপ্লেক্স হবে তত আমাকে অ্যানোড সিস্টেমটা এরকম কমপ্লেক্স করতে হবে। ফর এক্সাম্পল, একটা যদি আমি সিলিন্ডার শেপ আমার একটা ক্যাথোড হয়, তাহলে অ্যানোড আমার ওই সিলিন্ডারের মানে একটা একটা আউটার সারফেস আছে, একটা ইনার সারফেস আছে, ফলে আমাকে ক্যাথোডটাও ওই সিলিন্ডারের আউটার সারফেসকে কভার করে এরকম আউটসাইডে একটা ক্যাথোড দিতে হবে, আবার সিলিন্ডারের ইনার সাইজকে কভার করে এরকম একটা হলো সিলিন্ড্রিক্যাল আরেকটা
অ্যানোড ভিতরে দিয়ে দিতে হবে, যাতে চতুর্দিকে সমানভাবে তোমার ডিপোজিশনটা হয়। সো যত সিম্পল হবে ক্যাথোডটা তত ভালো হবে। ডিপোজিট থিকনেস এর উপরে ডিপেন্ড করে। থিকনেস যত বড় হতে থাকে তত ইউনিফর্ম কোয়ালিটি পাওয়া ডিফিকাল্ট হতে থাকে। টাইপ অফ কারেন্ট আগে পড়ানো হয়েছিল, যে আমরা জানি যে আমাদের ডিসি কারেন্ট ইউজ করা হয়, কিন্তু ডিসি কারেন্ট ছাড়াও আমরা আরো অনেক ধরনের কারেন্ট ইউজ করতে হয়। সেটা তোমাদের একবার দেখানো হয়েছিল ক্লাসে, যে আমরা এসি ইউজ করি না, কারণ এসি ইউজ করলে অল্টারনেটিভ মানে রেগুলার সাইকেল পর ক্যাথোড অ্যানোড হবে, অ্যানোড ক্যাথোড হবে। কিন্তু ডিসি কে আবার আমরা ফর্মুলেটেড করতে পারি। যেমন ডিসি ডিসি দেওয়া হলো, তারপরে একটু অফ রাখা হবে কিছু সময়, আবার ডিসি দেওয়া হলো, আবার কিছু সময় অফ রাখা হবে। সো এরকম একটা হতে পারে। আর আরো ভিন্ন ভিন্ন রকম তোমাকে দেখানো হয়েছিল, যে এসিও ইউজ করা যায়। এসি ইউজ করা হলো, কিন্তু এটা এতটুকু, আর অল্টারনেটিভ এতটুকু, আবার এরকম এরকম এসি ইউজ করা যায়। তোমাদেরকে দেখানো হয়েছিল ক্লাসে। তো এরকম টাইপ অফ কারেন্ট আমি কেমন ধরনের কারেন্ট দিচ্ছি তার উপরে ডিপেন্ড করবে আমার কোয়ালিটি অফ ডিপোজিট কেমন হবে, এইসব। তাহলে ওইদিকে গেছে 8টা, এদিকে 4টা, 8 আর 4 12টা, এরকম রাফলি। তাহলে 12 থেকে 15 ধরে নিলাম আমরা। এতগুলো ভেরিয়েবল আছে আমাকে, যেগুলো প্লেটিং এর বা কোটিং এর কোয়ালিটিকে ইন্টারফেয়ার করবে। এখন এই ঠিক আছে, রাফলি আমি 15টা ধরি, একটা রাউন্ড ফিগার। এই 15টার ভিতরে 14টাকে ফিক্স থেকে আমি যদি একটাকে চেঞ্জ করি, সে কারেন্ট ডেন্সিটি চেঞ্জ করছি, চেঞ্জ করে করে আমি দেখছি কোয়ালিটি কেমন হচ্ছে। হ্যাঁ, কপারে ব্রাসের ডিপোজিশন কম্পোজিশন কেমন হচ্ছে, অন্যান্য প্রপার্টি কেমন হচ্ছে। এটা একটা সিস্টেমে গেল, আমি ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি পেয়ে যাব। তারপরে এবার কারেন্ট ডেন্সিটি কে ফিক্স করে এবং অন্যান্য কারেন্ট ডেন্সিটি সহ 14টাকে ফিক্স করে আমি পটেনশিয়ালকে চেঞ্জ করলাম। পটেনশিয়ালকে চেঞ্জ করে দেখলাম কেমন কোয়ালিটি সম্পন্ন অ্যালয় কোটিং পাচ্ছি। আবার 14টাকে ফিক্স করে আমি বাথ কম্পোজিশন চেঞ্জ করলাম, ডিপোজিটেবল মেটালের রেশিও চেঞ্জ করে দেখলাম এবার কেমন পাচ্ছি। এবার চিন্তা করে দেখো, তাহলে এরকম প্রতিবারে 14টাকে ফিক্স করে একটা প্যারামিটারকে যদি চেঞ্জ করি, তাহলে কত ভেরিয়েশন চলে আসবে। এরকম অনেক ভেরিয়েশন চলে আসবে, থাউজেন্ডস অফ ভেরিয়েশন চলে আসবে। এখন এত ভেরিয়েশন তো পড়া আমাদের পক্ষে সম্ভব না। ডাটা অন দ্য ইফেক্টস অফ ভেরিয়েবলস, এই যে 15টা ভেরিয়েবল গুলো পড়লাম আমরা, সব এক একটা করে ভেরিয়েবল চেঞ্জ করে করে আমরা যে ডাটাগুলো পাবো, কিসের উপরে, অন দ্য কম্পোজিশন অফ ইলেকট্রো ডিপোজিট অ্যালয়, একটা এখানে ফিক্স করা দেওয়া আছে। শুধু কম্পোজিশনটা কি, আউটপুটে কি চেঞ্জ আসবে, কনস্টিটিউট এ ম্যাসিভ এরিয়া অফ ডিটাইলস, বিশাল অনেক রকম কম্পোজিশন আমরা পাবো। এত তো পড়া কোনোভাবেই আমাদের থিওরিটিক্যালি সম্ভব না, রিয়েলিস্টিক না। তো যাই হোক, যে থাউজেন্ডস অফ যে ম্যাসিভ অ্যারে অফ ডিটেইলস টাইপ পাবো আমরা, সেই থাউজেন্ডস এই ডিটেইলসটাকে আমরা 5টা গ্রুপে ভাগ করা আছে। Theoretical discussion of these data are greatly simplified into 5 types. অত 1000 পড়া কোনোদিনই সম্ভব না। আমরা মোটামুটি আইডেন্টিক্যাল যে সমস্ত আউটপুট গুলো, সেইগুলোকে এক এক গ্রুপে রেখে এইভাবে আমরা পাঁচটা পাঁচটা গ্রুপে ফেলেছি। সেই 5টা গ্রুপ হচ্ছে সমস্ত ওই যে ম্যাসিভ অ্যারে সমস্ত টাইপটাকে মাত্র 5টা গ্রুপে ফেলা হয়েছে। সেই 5টা গ্রুপটা হচ্ছে এরকম: রেগুলার কোডিপোজিশন মানে অ্যালয় ডিপোজিশন, একসঙ্গে ডিপোজিশন তাই কোডিপোজিশন বলা হচ্ছে। ইরেগুলার কোডিপোজিশন, ইকুইলিব্রিয়াম কোডিপোজিশন, অ্যানোমালাস কোডিপোজিশন আর ইনডিউসড কোডিপোজিশন। 5টার ভিতরে প্রথম 3টাকে বলা হয় নরমাল অ্যালয় প্লেটিং সিস্টেম। নরমাল বলতে কি বুঝি একটু পরে বলছি। আর পরের দুটোকে বলা হয় অ্যাবনর্মাল অ্যালয় প্লেটিং সিস্টেম। নরমালের উল্টোটাই অ্যাবনর্মাল। হ্যাঁ, এখানে নরমাল বলতে আমরা এ পর্যন্ত যেগুলো শিখেছি, যে নিয়মগুলো শিখেছি অ্যালয় ইলেকট্রোপ্লেটিং এর, কি নিয়ম শিখেছি, যে জেনারেল একটা কন্ডিশন, দুইটা মেটালের ভিতরে পটেনশিয়াল ডিফারেন্স লেস দ্যান আর ইকুয়াল টু 0.2 ভোল্ট হতে হবে এটা। আর তারপরেও দুটার ভিতরে একটা ভেরিয়েশন থেকে যায়,
মোর নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে। এই দুটাকেই আমরা নর্মাল অ্যালয় প্লেটিং সিস্টেমের মধ্যে বলি। আর কি জানি? আর জানি হচ্ছে যে যদি দুটার ভিতরে মোর দ্যান 0.2 থাকে তাহলে কি হবে? তাহলে লেস নোবেল মেটালটা আসবে, খুব কম পরিমাণে আসবে, অ্যালয় ঠিক নাও হতে পারে। এই সমস্ত নিয়ম কানুনগুলো শিখেছি। আর কিছু ব্যতিক্রম আছে, সেগুলোও শিখেছি। তো এই নিয়মের ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় নর্মাল, আর বাইরে যেগুলো থাকবে সেগুলো বলা হয় অ্যাবনর্মাল। একটা এক্সাম্পলে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এইটা হচ্ছে একটা নর্মাল নর্মাল অ্যালয় প্লেটিং সিস্টেমের নর্মাল নর্মাল কোড ডিপোজিশনের একটা ফিগার দেখানো হয়েছে। এটা এটা দেখো, এটা একটা স্কোয়ার। স্কোয়ার এখানেও 100 পর্যন্ত, এখানেও 100 পর্যন্ত, এবং অ্যাকর্ডিং টু দ্য স্কেল। তাহলে এই যে কর্ণ যেটা আছে এবি, তাহলে এই কর্ণের উপরে যে কোনো বিন্দু নেই না কেন, যেহেতু এটা স্কোয়ার এবং অ্যাকর্ডিং টু দ্য স্কেল, যে কোনো বিন্দুর উপরে এক্স ভ্যালু যা হবে ওয়াই ভ্যালু তাই হবে, তাই হবে। আর এখানে দুইটা কার্ভ দেখানো হয়েছে। ফার্স্ট কার্ভ 1 হচ্ছে বিসমাথ কপার অ্যালয় ডিপোজিট, বিসমাথ কপার। আর সেকেন্ড হচ্ছে এটা এটা হচ্ছে কপার জিঙ্ক। তা বিসমাথ কপারের ভিতরেও কপারটা মোর নোবেল, আর কপার জিঙ্কের ভিতরে কপারটা মোর নোবেল। সো ওয়াই এক্সিসে রাখা হচ্ছে ডিপোজিট মানে কোটিং, কোটিং এর ভিতরে কপারের পার্সেন্টেজ কত, আর এক্স এক্সিসে রাখা হচ্ছে যে বাতের ভিতরে কপারের পার্সেন্টেজ কত, মোর নোবেল মেটাল। মোর নোবেল মেটাল বাতে কত, আর মোর নোবেল মেটাল হচ্ছে কোটিং এর ভিতরে কত। দেখো দুটো কার্ভই তোমার কি পড়েছে, এই লাইন থেকে উপরে পড়ে গেছে। হোয়াট ইজ দ্য মিনিং? এই লাইন বরাবর যদি পড়তো, তার মিনিংটা দাঁড়াতো যে বাথের ভিতরে কপারের কম্পোজিশন যা, কোটিং এর ভিতরে কপারের কম্পোজিশন তাই। উপরে পড়ার মিনিংটা দাঁড়াচ্ছে যে বাথের ভিতরে কপারের কম্পোজিশন সে এখানে এই জায়গায় 20, whereas কোটিং এর ভিতরে কপারের কম্পোজিশন 2 নম্বর বাতে কত, এখানে হচ্ছে 60 এর কাছাকাছি। হ্যাঁ, আর এইটা কপার বিসমাথ বোধহয় 1 নম্বর হচ্ছে কপার বিসমাথ। 60 পাওয়ার জন্য, কোটিং এর ভিতরে কপার 60 পাওয়ার জন্য বাথে 20 থাকলেই হয়ে যায়। তার মিনিংটা কি? তার মিনিংটা হচ্ছে যে কপার মোর নোবেল মেটাল এবং কপার প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হচ্ছে, তাই দাঁড়ায়। যেটা আমাদের ইউজুয়াল ট্রেন্ড প্রপার্টি, আমরা যেটা শিখেছি জেনারেল সিস্টেম, সেটাকে সাপোর্ট করছে। তো এইটা হচ্ছে নর্মাল অ্যালয় ইলেকট্রোডিপোজিশন। অ্যাবনর্মাল হচ্ছে এর উল্টাটা, বা অন্য কোনো কনসেপ্টে উল্টা হয়ে যাবে। সো নিয়মের ভিতরে পড়ছে এটা, এটাকে বলা হয় নর্মাল। মানে প্রথম তিনটা হচ্ছে এইরকম কনসেপ্ট যা আমরা শিখেছি, সেই সমস্ত কনসেপ্টকে সাপোর্ট করবে। তো আমরা এক এক করে আসি। রেগুলার কোডিপোজিশন, নর্মাল অ্যালয় ইলেকট্রোডিপোজিশন, এটা হচ্ছে ডিফিউশন কন্ট্রোল সিস্টেম। তার মানে ডিফিউশনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো এর জন্য অ্যাপ্লিকেবল হবে। বলা হচ্ছে মোর নোবেল ম্যাটার ডিপোজিট কম্পোজিশন ইজ প্রেডিক্টেবল ফ্রম সিম্পল ডিফিউশন থিওরি। সিম্পল ডিফিউশন থিওরি যেটা বলে সেই অনুযায়ী সব ডিপোজিট কম্পোজিশন হবে। মোর নোবেল মেটাল প্রিফারেন্সিয়াল ডিপোজিট হবে, এটা ঠিকই আছে, এটা তো হবেই, কারণ এটা নর্মালের ভিতরে পড়েছে। এবং এই মোর নোবেল মেটালের পার্সেন্টেজ বাড়তে থাকবে, increase by those agencies that increase metal ion content in the diffusion layer. ওই সমস্ত প্যারামিটার দিয়ে, যে সমস্ত প্যারামিটার ডিফিউশন লেয়ার কাকে বলে? ডিফিউশন লেয়ার হচ্ছে তোমার ক্যাথোড সারফেসের কাছাকাছি যে লেয়ারটা, ওইটাকে ডিফিউশন লেয়ার বলে। ওর একটা ডিস্টেন্স পর্যন্ত আছে, যেটাও আমি তোমাদেরকে আগে বলেছিলাম, এখন আর বলছি না। ক্যাথোড সারফেসের কাছাকাছি লেয়ারটাকে ডিফিউশন লেয়ার বলে। যে সমস্ত কন্ডিশন ডিফিউশন লেয়ারের ভিতরে মোর নোবেল মেটালকে এনে দেবে, পার্সেন্টেজ বাড়িয়ে দেবে, ওই সমস্ত প্যারামিটার দিয়ে কোটিং এর ভিতরেও মোর নোবেল মেটালের পার্সেন্টেজ বেড়ে যাবে। যেমন কি কি এজেন্সি, সেটা বলা হচ্ছে ইনক্রিজ ইন টোটাল মেটাল কন্টেন্ট অফ বাথ। বাথের ভিতরে যদি, যেমন আগের এক্সাম্পলে কপার আর জিঙ্ক বলা হয়েছিল, বাথের ভিতরে যদি কপারের পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে ডিপোজিটের ভিতরেও কপারের পার্সেন্টেজ বাড়ে যাবে। ডিক্রিজ ইন কারেন্ট ডেন্সিটি, এটা ডিক্রিজ বলা হচ্ছে কেন? কারেন্ট ডেন্সিটি, তার মানে কারেন্ট ডেন্সিটি কম হলে কোটিং এর ভিতরে কপারের ডেন্সিটি
বেড়ে যাবে। কারণটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি যদি আমরা বাড়াতে থাকি, দুইটা কন্ডিশন, একটা কন্ডিশনে কারেন্ট ডেন্সিটি কম আছে, সো স্লোলি কপার যাচ্ছে, ওই কপারটাকে আনতে হবে দূর থেকে আবার। আর একটা বাথের ভিতরে কারেন্ট ডেন্সিটি বেশি আছে, সো দ্রুত বেগে কপার যাচ্ছে, সো ঘাটতিটা দ্রুত তৈরি হচ্ছে, কিন্তু অত দ্রুত দূর থেকে আসছে না। ফলে কি হবে, কারেন্ট ডেন্সিটি যখন কম কম হয়ে যাবে, তখন ডিপোজিটের ভিতরে কপারের কম্পোজিশনটা বাড়তে থাকবে, আর কারেন্ট ডেন্সিটি যখন বেশি হবে তখন ডিপোজিটের ভিতরে কপারের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। ইনক্রিজ অফ বাথ টেম্পারেচার, ওই যে এইগুলোকে চিন্তা করলে একটা আরেকটার সাথে কোরিলেটেড। বাথ টেম্পারেচার চিন্তা বাড়ানো মানে কি, বাথ টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে ডিফিউশনকে এনহান্স করা, বলছে ডিফিউশন থিওরিকে এটা সাপোর্ট করে। বাথ টেম্পারেচার বাড়ানো মানে ডিফিউশন রেট বেড়ে যাওয়া, সো দ্রুত বেগে দূর থেকে কপার আয়ন কাছে চলে আসবে, তাই যদি আসে ডিপোজিটের ভিতরে কপারের পার্সেন্টেজ বেড়ে যাবে। ইনক্রিজ অফ অ্যাজাইটেশন, এটা মানে হচ্ছে ডিফিউশনকে বাড়িয়ে দেওয়া, সো দূর থেকে দ্রুত বেগে কপার কাছে চলে আসবে, সো ডিপোজিটের ভিতর কপার পার্সেন্টেজ বেড়ে যাবে। সো এটা এটা বেশি হলে ডিপোজিটের ভিতরে কপারের পার্সেন্টেজ বাড়বে, এটা ডিফিউশন ফর্মুলাকে সাপোর্ট করে। এটা বেশি হলে কোটিং এর ভিতরে কপারের পার্সেন্টেজ বাড়বে, এটা ডিফিউশন ফর্মুলাকে সাপোর্ট করে। অ্যাজিটেশন বাড়লে কোটিং এর ভিতরে কপারের পার্সেন্টেজ বাড়বে, এটাও সাপোর্ট করে। আর এটা কম হলে কোটিং এর ভিতরে কপারের পার্সেন্টেজ বাড়বে, এটাও ডিফিউশন ফর্মুলাকে সাপোর্ট করে। সো এই রেগুলার কোডিফিউশন ডিফিউশন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, ডিফিউশন কন্ট্রোল সিস্টেম। নেক্সট, ইরেগুলার কোডিফিউশন, এটাও ওই মূল কথা এক, যে কি মোর নোবেল মেটাল প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে, যেহেতু নর্মাল অ্যালয় ডিপোজিশন সিস্টেমের ভিতরে পড়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা ডিফিউশন থিওরি দিয়ে পার্টলি ব্যাখ্যা করা যায়, পুরোটা ব্যাখ্যা করা যায় না। diffusion under potential control to a great extent than by diffusion phenomena. এটাকে আগেরটাকে যত পুরোটাই ডিফিউশন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যেত, আর এখানে বলা হচ্ছে যে ডিফিউশন ফিনোমেনা দিয়ে যতটুকু ব্যাখ্যা করা যায় তার থেকে বেশি ব্যাখ্যা করা যায় পটেনশিয়াল থিওরি দিয়ে, পটেনশিয়াল কন্ট্রোল টু এ গ্রেটার এক্সটেন্ট দ্যান বাই ডিফিউশন ফিনোমেনা। ডিফিউশন ফিনোমেনা দিয়ে পরিপূর্ণ ব্যাখ্যা করা যায় না। পরের লাইনে আসি, ইফেক্টস অফ সাম ভেরিয়েবলস অন ডিপোজিট কম্পোজিশন আর ইন অ্যাকর্ড উইথ সিম্পল ডিফিউশন থিওরি। কিছু কিছু ইফেক্ট আমরা ডিফিউশন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, বাট দ্য ইফেক্টস অফ আদার্স আর কন্ট্রারি টু ডিফিউশন থিওরি। কিন্তু কিছু কিছু ইফেক্ট ডিফিউশন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, উল্টা হয়ে যায়, সেইগুলোকে পটেনশিয়াল থিওরি দিয়ে ব্যাখ্যা করতে হয়। মোস্ট, এবং এটা সব জায়গায় দেখা যায় না, এটা মোস্ট লাইকলি অকার্স উইথ সলিউশন অফ কমপ্লেক্স আয়ন। যে সমস্ত বাতে আমরা কমপ্লেক্স আয়ন দেই সেই সমস্ত বাতেই আমাদের ইরেগুলার কোডিফিউশন দেখা যায়, যেমন ব্রাস, ব্রোঞ্জ, টিন, জিঙ্ক এটসেট্রা, যেমন এইগুলো। নাম্বার 3 হচ্ছে ইকুইলিব্রিয়াম কোডিফিউশন। এটা নাম থেকে বোঝা যায় এটা কি হচ্ছে, এবং এটা ইকুইলিব্রিয়াম হচ্ছে, এটা নর্মাল ডিপোজিশনের ভিতরে ডেফিনেটলি পড়ে ইকুইলিব্রিয়াম কোডিফিউশন। ইকুইলিব্রিয়াম মানে যে আমি কি হবে, যে আমার ক্যাথোড ইন্টারফেসে যে সব আর বাহিরের দূরে বাল্ক সলিউশনে সে সবসময় ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করবে। যখনই ক্যাথোড ইন্টারফেসে মোর নোবেল মেটালের কনসেন্ট্রেশন কমে যাবে, তখন এমনিতেই আমি যদি কোনো কিছু না করি, ওই যে টেম্পারেচার না বাড়াই, অ্যাজাইটেশন না দেই, তারপরেও ইকুইলিব্রিয়াম নিয়ম অনুযায়ী দূর থেকে বেশি বেশি আসা শুরু হবে। সেই থিওরি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। ডিপোজিশন occurs from a solution which is in chemical equilibrium with both of the parent metals. প্যারেন্ট মেটালস মানে হচ্ছে যেটার আমরা ডিপোজিশন ফেলতে চাই, যে মেটালের, দ্যাট ইজ কপার এবং জিঙ্ক। একটু আগে যে এক্সাম্পল গুলো দেখানো হলো, সেই ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করবে, দূর থেকে সবসময় আসার চেষ্টা করবে, যদিও সব পারে না বলেই তখন আমাকে ওই যে টেম্পারেচার বাড়াতে হয় ইত্যাদিতে বাড়ে, কিন্তু তার ইনহারেন্ট টেন্ডেন্সি থাকবে ওইটা মেনটেন করার। যেমন এক্সাম্পল কপার, বিসমাথ, লেড, টিন, কপার নিকেল ডিভিশন ফ্রম বিভিন্ন বাদ থেকে বলা হয়েছে।
কোন বাদ থেকে কোনটা ডিপোজিশন করতে হবে। তো এই তিনটা হচ্ছে আমার নর্মাল অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন সিস্টেম। অ্যাবনর্মাল অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন সিস্টেম আমরা আজকে আর যেতে পারছি না, 40 বেজে গেছে। এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, আমাদের প্রায় শেষ হয়ে আসছে। আর দুটো আছে, এইটা আর একটা, এই দুইটার জন্য তোমাদের ক্লাস আছে এরপরে আমি শেষ করে দেব। এরপরে কি ক্লাস আছে? না স্যার। একটু শেষ করে দিই, 5 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, অ্যানোমালাস শব্দটার অর্থ আমরা জানি, মানে বৈষম্য, মানে বৈষম্য, দ্যাট ইজ সামথিং নর্মাল ট্রেন্ড থেকে এটা ডেভিয়েশন হয়েছে, সেই জন্য অ্যানোমালাস কো ডেভিয়েশন, অ্যাবনর্মাল। এখানে কি বলছে দেখো, সেই প্রথম কথাটাই, লেস নোবেল মেটাল ডিপোজিট প্রিফারেন্সিয়ালি, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু তাই হয়। হ্যাঁ, তবে এইটা যে এক্সাম্পল দেখা হয়েছে জিঙ্ক নিকেল, আয়রন নিকেল, কিন্তু কিছু কন্ডিশন এটা হয়। রেদার রেয়ার, এটা খুব কম দেখা যায় কিন্তু হয়। এক্সাম্পল এই দুটো রয়েছে। এবং কখন হয়, সার্টেন কিছু কন্ডিশনে হয়, occurs only under certain conditions of concentration on operating variables. কন্ডিশন অফ কনসেন্ট্রেশন, ওই যে এ এ এ টাইপের ভিতরে যে ভেরিয়েবল দেখানো হয়েছিল কম্পোজিশনের ভেরিয়েবল, সেটা এন্ড সার্টেন অপারেটিং ভেরিয়েবল বি টাইপের ভিতর যেটা দেখানো হয়েছিল, এই দুটা কন্ডিশনের কিছু কন্ডিশনে তোমার এই জিঙ্ক নিকেল, আয়রন নিকেল সে অ্যানামোলাস শো করে। কিন্তু ওই কম্পোজিশন থেকে যদি বেরিয়ে অন্য কম্পোজিশনে আসি, ওই অপারেটিং কন্ডিশন থেকে বেরিয়ে যদি অন্য অপারেটিং কন্ডিশনে আসি, তাহলে সেম অ্যালয় তোমার অ্যানামোলাস শো না করে নর্মাল ডিপোজিশন সিস্টেমের ভিতরে পড়ে যাবে। So occurs under certain condition of concentration or operating variables, otherwise falls under one of the three other types, মানে নর্মালের যে তিনটার ভিতরে যে কোনো একটার ভিতরে পড়ে যাবে। সো এটার যদিও অ্যানামোলাস, কিন্তু খুব লিমিটেড স্কোপের ভিতরে এটা হয়, ওর বাহিরে চলে গেলে তখন আর অ্যানামোলাস থাকে না। এই যে দেখো, ফার্স্ট যে রেগুলারটা দেখিয়েছিলাম, এটা এখন বোঝা তোমার জন্য সহজ। নর্মাল তো ছিল, সবগুলো উপরে কাট ছিল, আর সব কার্ভগুলো যদি নিচে চলে আসে, এবং এখানেও দেখো দেখানো হয়েছে কার পার্সেন্টেজ দেখানো হয়েছে, আয়রন, জিঙ্ক, নিকেল, কোবাল্ট, নিকেল, জিঙ্ক। এই যে আয়রন আর নিকেল, এই নিকেল, কোবাল্ট আর নিকেল জিঙ্কের ভিতরে নিকেলটা হচ্ছে মোর নোবেল, আর আয়রন জিঙ্কের ভিতরে আয়রন হচ্ছে মোর নোবেল। তা হয় সেই জন্য মোর নোবেলের পার্সেন্টেজ রাখা হয়েছে এখানে, আয়রন আর নিকেল। এখানেও রাখা হচ্ছে কোটিং এর ভিতরে আয়রন আর নিকেল। সো মোর নোবেল মেটাল, মোর নোবেল মেটালটা কি হয়েছে, ডায়াগোনালের নিচে পড়ে গেছে। তার মিনিংটা কি দাঁড়ায়, যে মোর নোবেল মেটাল তোমার সে 3 নম্বর কার্ভ হচ্ছে নিকেল জিঙ্ক। সো নিকেল বাতের ভিতরে নিকেলের পার্সেন্টেজ হচ্ছে 60, whereas তোমার কোটিং এর ভিতরে নিকেলের পার্সেন্টেজ 10 মাত্র। তাহলে সে মোর নোবেলটা, তার মানে কি, যখন এখানে 60 ওখানে মাত্র 10, তার মানে লেস, বাকি 90 কি, বাকি 90 হচ্ছে লেস নোবেল মেটালটা। সো লেস নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হয়েছে। সো অ্যানামোলাস, এটা হচ্ছে অ্যানামোলাস কো ডিপোজিশনের এক্সাম্পল, মানে কার্ভটা হচ্ছে এরকম, নিচে পড়ে যাবে, এটা নিচে পড়ে যাবে, আর নর্মাল হলে সবগুলো উপরে পড়ে যাবে। এটা হচ্ছে অ্যানামোলাস। আর ইনডিউসটা তোমাদেরকে আগে বলা হয়েছে, ঠিক ইনডিউস নাম দিয়ে বলা হয়নি, ওই স্লাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই স্লাইডটা দেখানো হয়েছে তোমাদেরকে, এখানে বলা হয়েছিল কি, যে অ্যাক্টিভ মেটাল বোঝাতে যে বলা হয়েছিল যে অ্যাক্টিভ মেটাল সহজে ডিপোজিশন হবে না, নোবেল মেটাল সহজে ডিপোজিশন হবে। এবং এখানে কোবাল্টের সাথে এই চারটা জিনিসের কম্পারিজন দেখানো হয়েছিল, টাংস্টেন, জার্মেনিয়াম, মলিবডেনাম, ভ্যানাডিয়াম। এই চারটা মেটাল কি বলা হয়েছিল, এই চারটা মেটাল কোবাল্ট থেকে মোর নোবেল, কিন্তু এই তারপরেও এই চারটা মেটালকে পিওর অবস্থায় ডিপোজিশন করা যায় না। কিন্তু কোবাল্ট মোর অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও কোবাল্টকে রিলেটিভলি খুব সহজে ডিপোজিশন করা যায়। এবং এই কথাটাই বলা হয়েছিল, এই এক্সাম্পল দিয়ে, এই পটেনশিয়াল দিয়ে এই স্লাইডে তোমাদেরকে দেখানো হয়েছিল। তো এখানে এই চারটা মেটালের যদি আমি অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন ফেলতে চাই, এটার মেটালই ডিপোজিশন করা সম্ভব না, অতএব অ্যালয় ডিপোজিশন করা সম্ভব হয় না। তখন কি করতে হয়, তখন এই এই বাতের ভিতরে এই ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন, এগুলো ছাড়াও স্টিমুলেটিং কিছু দিতে হয়। মানে এটাকে সে নিজে নিজে ডিপোজিশন হতে চায় না, তাকে স্টিমুলেট করবে। এবার আগে স্লাইডে আসি। ভ্যানাডিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, জার্মেনিয়াম
এগুলো নিজে নিজে ডিপোজিটেড হয় না, এইগুলোকে ডিপোজিশন ফেলতে হলে কি করতে হয়, আয়রন গ্রুপ মেটাল ওর সঙ্গে অ্যাড করতে হয়। আয়রন গ্রুপ ছাড়া সেগুলো ডিপোজিশন হতে পারে না। হ্যাঁ, এই যেগুলো নিজে নিজে ডিপোজিশন হতে পারে না, যেমন এইগুলোকে বলা হয় রিল্যাক্ট্যান্ট মেটালস। আর ওই রিল্যাক্ট্যান্ট মেটালসকে ডিপোজিশন করার জন্য অন্য যে মেটালের সহযোগিতা নিতে হয়, যেমন আয়রন গ্রুপ মেটালস, ওই সহযোগী ওই হেল্পার যে, তাকে বলা হয় ইনডিউসিং মেটালস। Metals which stimulate deposition are inducing metals and which do not deposit by themselves are reluctant metals. ও এইগুলো হচ্ছে reluctant metals, আর এই আয়রন গ্রুপ যেটা দিব সেটাকে বলে ইনডিউসিং মেটালস। যখন দেওয়া হয় তখন এই সমস্ত মেটালের সাথে ওই আয়রন গ্রুপ মেটালও কো ডিপোজিশন হিসেবে পড়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় ইনডিউসড কো ডিপোজিশন, মানে আরেকজনের সহযোগিতা নিয়ে তারা অ্যালয় হিসেবে ডিপোজিশন পড়ে। সো এটা হচ্ছে ইনডিউসড কো ডিপোজিশন। সো এই হচ্ছে 5 ধরনের অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন, এবং এখানে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন এখানে আমাদের শেষ হয়ে গেল। তোমাদের রোল কলের আগে বলে দেই যে আগামী রবিবারে যাদের হবে রোল নম্বর 26 জনের 25 পর্যন্ত আগের দিন হয়ে গেছে, 27 থেকে পরের 8 জনের হবে। এই 8 জনের প্রেজেন্টেশন টাইটেল হবে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন। অ্যালয় ইলেকট্রো ডিপোজিশন আজকে শেষ হয়ে গেল। আগের 3টা গ্রুপের হয়েছিল লেজার সারফেস মডিফিকেশন, রেস্ট 3টা গ্রুপের হবে অ্যালয় ইলেকট্রো ডিপোজিশনের উপরে প্রেজেন্টেশন, আর অন্যান্য নিয়মকানুন আগের মতোই থাকবে। হ্যাঁ, রোল কল করছি। রোল Yes, নম্বর 1, sir. Present, sir. 2, Present, 3, sir. Present, sir. 4, 5, 5 আছো? Sir, 5 এর কারেন্ট চলে গেছে। আচ্ছা, Present, sir. 6, 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, Present, sir. 14, Yes, sir. 15, 15 হিমেল আছো? Yes, sir. 16, 17, 17 আছো? 18, Yes, sir. Yes, sir. 19, Yes, sir. Yes, sir. 21, Yes, sir. 22, 23, Yes, sir. Yes, sir. 24, Yes, 25, sir. Yes, sir. 20, 27, Yes, sir. 20, 28, 28, 20, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, 34, Yes, 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Sumaya Rahman Mim, 38, Yes, sir. 39, 40, Yes, sir. 40, Sir. 41, Yes, sir. 41, Yes, sir. 42, 43, 44, 44, Jonal Abidin, যারা কানেকশনের কারণে পরে আসছো তারা লিখে জানাও। Yes, sir. 45, Yes, sir. 46, Present, 47, sir. 48, 48, 49, Yes, sir. 50, Yes, sir. 41, 14, 14, 41, जी सर আচ্ছা জি স্যার আচ্ছা জি আচ্ছা স্যার। I cannot 28,
এটা লিখে জানাও যারা পরে যারা 28 দেওয়া আছে দেখছি লিখে জানাও 46 আচ্ছা 46 48 আর লিখে জানাও 38 তোমরা একটু থাকো লিভ করো না একটু থাকো 38 প্রেজেন্ট দিলাম 46 48 40 ঠিক আছে আমি স্যার দিয়ে দিচ্ছি 46 আছে স্যার 46 লিখে জানাও ওকে স্যার হচ্ছে তোমাদের আমি শীট দিয়ে দিয়েছি তুর্য শীট আগে 2 নম্বর শীট পর্যন্ত দেওয়া ছিল তুর্য জি স্যার শীট নাম্বার 2 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা 3 4 আর 5 তোমাদের টিমে মাইক্রোসফট টিমে আমি আপলোড করে দিয়েছি তোমরা ওখান থেকে নিয়ে নিও হ্যাঁ আর তোমাদের আইডি কে ইনক্লুড করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা 3 4 আর 5 ঠিক আছে ওকে তোমরা এখন লিভ করতে পারো যাদের রোল নাম্বার আমি লিখে পেলাম আমি তাদের প্রেজেন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ